একটি প্রকাশ্য দিবালোকে একটা মানুষকে শত শত মানুষের সামনে নৃশংসভাবে থেতলে বিবস্ত্র করে খুন করার পরে তার উপর দাঁড়িয়ে আবার নৃত্য করা। খুব রিসেন্টলি যুবদলে একজনকে খুন করা হয়েছে। দেশে একটা সরকার আছে না, সরকারের কি কাজ? আমার সিম্পল কোশ্চেন, সরকার আছে কিনা? সরকার তো একটা নিঃসন্দেহে সরকার। সরকারের কি কাজ? এই ব্যাখ্যাটা দেন আপনি আমাকে। এই ব্যাখ্যাটা যদি খুঁজেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিরকম ভাই বলেন তো একটু। বাহ, সরকার কেন এটা করতে দিচ্ছে? এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা ধারাবাহিক ঘটনা। অনেক দিন ধরে তো অনেক কিছু ঘটতেছে। পটিয়ায় যে ঘটনা ঘটলো, পাটগ্রামে যে ঘটনা ঘটলো, এগুলো সরকার ঘটতে দিল কেন? এবং এই প্রত্যেকটা ঘটনার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন, এই সরকার প্রমাণ করেছে যে তারা বলতে চেয়েছে যে আমরা এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেই। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তুমি একজন লোককে যা কিছু বলে মারো, তোমার কেউ কিছু বলবে না। একজন লোককে অ্যারেস্ট করা হয়েছে, তাকে পুলিশ দাঁড়ায় আছে পাশে, তার গলার মধ্যে আলের মধ্যে আপনি জুতার বাড়ি মারতেছেন। লোকটা খুব খারাপ, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি মারতেছেন, পাশে পুলিশ দাঁড়ায় থাকে কিভাবে? তাকে কি পুলিশ ফেরানোর চেষ্টা করছে? যদি এমন হতো সে ফেরানোর চেষ্টা করছে কিন্তু পারে নাই, তখন আমি বলতে পারতাম। যদি এমন হতো যে কোথাও চাঁদাবাজি সারা দেশে চলছে, এবং আমার ধারণা চাঁদাবাজি বলেন, দখলদারিত্ব বলেন, এর 80% করতেছে বিএনপির লোকজন অথবা বিএনপির নামধারী লোকজন। এটা আমার ধারণা ভুল হতে পারে, আমি এইভাবে দেখি। যদি 80% ক্ষেত্রে চলে, কোথাও কি এমন ঘটেছে যে পুলিশ কাউকে ধরে নিয়ে গেছে, বিএনপি মিছিল করে তাকে ছাড়াই নিয়ে আসছে? কোথাও এমন হয়েছে পুলিশ থানাও ঘেরাও করে তাকে নিয়ে আসছে? হ্যাঁ, পাটগ্রামে কিন্তু হয়েছে, পাটগ্রামে ওইটাই হয়েছে, একটা দুটা হয়েছে, পাটগ্রামে ওইটাই হয়েছে, আমি পাটগ্রামে ওইটাই হয়েছে। তো আপনি এগুলিকে করতে দিচ্ছেন কেন দিচ্ছেন? আপনি ভয় পান, আপনি ওদেরকে ভয় পান, আপনি এদেরকে ভয় পান, বিএনপিকে ভয় পান, এনসিপিকে ভয় পান আপনি। এখন আপনি বলতেছেন যে পুলিশের মনোবল নাই কেন? মনোবল কেন নাই? নিচে হাত দিয়ে দেখছেন মনোবলটা কেন নাই? আপনি প্রথমেই বললেন যে পুলিশ যা হত্যা হয়েছে এটা কোনো বিচার হবে না। তাহলে আমার পাশের লোকটা মারা গেছে, তার হত্যার কোনো বিচার হবে না? ওই লোকের ফ্যামিলি নাই? ওই ফ্যামিলির লোকজন রাস্তা নেয় এখন? আপনি ওখানে বিচার, আপনি বলতে পারতেন যে আমরা বিচার করব। বিচার মানেই কিন্তু ফাঁসি না। বিচার মানে তার মৃত্যুটা জাস্টিফাইড ছিল কি ছিল না এটা প্রমাণ করা। আপনি বিচারই করতে দিবেন না, তারপরে আপনি আশা করবেন যে এই লোকটার মধ্যে মনোবল জাগ্রত হয়ে যাবে। কেন আশা করবেন? এটা কি রোবট না মানুষ রে ভাই? তার কলিগ মারা গেছে, আপনি বলে দিয়েছেন যে তোমার হত্যার কোনো বিচার হবে না। সে ভিতরে ওই ঝামেলায় যাবো কেন? সিম্পলি যাবে না। আপনি এখন বলেন তাহলে আমি এক কাজ করি, পুরা পুলিশ বাহিনী ফেলাই দেন ফালাইয়া, পারলে দেন, অসুবিধা তো নাই কোনো। দিয়ে সম্পূর্ণ নতুন নেন, নতুন যাদেরকে দিবেন তাদেরকে আবার আরেক দল এসে ফালাবে, এগুলি চলবে? একটা রাষ্ট্রের কি এটা কোনো ক্যারেক্টার হতে পারে? আপনার অনুমতি নিয়ে একটু প্রশ্ন করি, বলেন, আপনি অ্যাঙ্কর, আপনি বলবেন না, প্রশ্ন করি যেহেতু ভাই এই গালিব ভাষার কথা হচ্ছে যে একটা অভ্যুত্থানের সময় যেখানে পুলিশ একেবারে প্রথমে, যাকে পুলিশকে তো আন্দোলনকারীরা প্রথমে একবার তাই তো সামনে ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু পুলিশ সামনে, সেই পুলিশকে হারিয়ে দিয়েই কিন্তু এই অভ্যুত্থান। তো পুলিশের মনোবল তো সেদিনই ভেঙে গেছে। তো এই পুলিশকে দিয়ে কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব? যদি ওই প্রশাসন দিয়ে, হাসিনার প্রশাসন দিয়ে দেশ চলতে পারে, চলতেছে না? এটাকে চলা বলছেন ভাই? কেন, কি বলবো এটাকে? চলছে। এই ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করুন তো দেশ চলছে কিনা। তাহলে লোকে ওটাকে কে বলে আরো 5 বছর থাকেন, আপনি যে ভালো করে চালাচ্ছে না বলছে না, আপনি কি বলবেন? আমি একটা সিম্পল উদাহরণ দিই। যখন আপনি মানে পিকের ব্যবস্থা করবেন, তখন সমস্যাগুলো হতে থাকবে। আপনি এক একজনের জন্য এক এক নিয়ম করবেন, সমস্যাগুলো হতে থাকবে। গ্রামাঞ্চলে কে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিল, তারা যে আপনি মব করে তার বাড়ি ভাঙতেছেন না। আমি একটা সিম্পল উদাহরণ বলি, এই যে এলজিইডি একটা পজিশন আছে, এলজিইডি যে চিফ ইঞ্জিনিয়ার, সে লোক কি এই বঙ্গবন্ধু প্রকৌশল ছিল না, লিডার ছিল না? তো তাকে আপনি রাখলেন কেন? তাকে আপনি প্রমোশন দিয়ে চিফ ইঞ্জিনিয়ার বানালেন কেন? সাচিবের একজনকে বানাচ্ছেন না কেন? আবার তার নিচের একজনকে আপনি সরাই দিচ্ছেন। তো এখন বিষয়টা হলো কি, কার কাছ থেকে আপনার কার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন, এটা ডিপেন্ড করতেছে।
এই ডিপেন্ড করতে আছে না, এই যে রূপপুর পারমাণবিক ইয়ে যেটা কেন্দ্র আছে, এখানে এখনো যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে, এই ব্যক্তির নিয়োগ হয়েছে কবে? আওয়ামী লীগ আমলে। তাহলে মাঝখানে এই আজকে থেকে 2 মাস আগেও সে 6টা দায়িত্বে ছিল, একা ফিনান্সের দায়িত্বে, সে অমুকের দায়িত্বে, সব দায়িত্ব সে। তো সে দেখাচ্ছে আমি সব সাফ করতেছি, তো তুমি করতে গেলা সচিব, আপনি কতগুলি সচিব চান? আওয়ামী লীগ আমলে ছিল, তো তাদের যে আপনি চালাতে পারছেন, তারাই তো অর্ডার করছে। তো বিষয়গুলো কি জানেন? হ্যাঁ, বিষয়গুলো হলো দেখেন, এরা বলবে, এদেরকে জিজ্ঞাসা করেন, এরা বলবে আমি কি করবো, আমি তো অর্ডারলি ছিলাম। আসলে অর্ডারলি ছিল, আসলেই অর্ডারলি ছিল। ধরেন এই অফিসের আপনি সিইও হয়ে গেছেন, আগের যে সিইও ছিল ওই তার যে পিয়ন ছিল তারা খুব আদর করতো। আপনি সিইও হতে গিয়ে আপনি ওই পিয়নকে যে চা খাবেন না? এরা আসলেই অর্ডারলি ছিল। শেখ হাসিনা 15 বছরে এই দেশটাকে এমন একটা দেশ, এমন একটা সিস্টেমে বানিয়ে ফেলেছিল যে ওখানে সে একা প্রায় ঈশ্বর, সে নিজেকে ঈশ্বর মনে করত এবং সেরকম সে আচরণ করত, যারে তারে আইনা এক একটা পদ দিয়ে দিত। সিম্পল ছিল, খুবই সিম্পল ছিল। দায়িত্ব নেওয়ার পর প্রথম দায়িত্ব ছিল, আমি মনে করি যেটা দেখেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেক্রেটারি, বাংলাদেশের সেক্রেটারি হলো গিয়ে আপনার একটা পলিটিক্যাল পোস্ট, যে যাই বলুক এটা আমি জানি, সেক্রেটারি পলিটিক্যাল পোস্ট। আপনি সবগুলি সেক্রেটারিতে একদিনে বাদ দিতে পারতেন, একদিনে। থার্ড কিংবা যাকে নেবেন তারাও তো তারাও ছিল, আমি বলি আপনাকে, কিন্তু ওই থার্ড বা সেকেন্ড বা ফোর্থ পর্যন্ত না, আমি বলি আপনাকে, শুনুন, সবই ঠিক আছে, কিন্তু ওইগুলো কিন্তু গড্ডালিকা প্রভাবে গা ভাসাচ্ছিল। ওরা দেখাচ্ছিল যে আমি এটা না করলে হবে না। এইটা মেজার করবো কিভাবে? যে এটা মেজার করবেন আপনি, বলি আপনাকে, যখন আপনি মাথাটা কেটে ফেলাবেন তখন বাকি সবার মধ্যে একটা শিক্ষা হয়ে যাবে যে এটা করলে পরে আমার তো যাবে, কিন্তু আপনি তো তা করেন নাই। আপনি কে আপনার সুমন্দির ছোট ভাই তাকে রাখছেন, কে আপনার মেয়ের জামাইয়ের বন্ধু, আপনি কয়টা উদাহরণ চান? আওয়ামী লীগ আমলে মন্ত্রীর পিএ ছিল, বর্তমানে এক উপদেষ্টার মেয়ের জামাইয়ের বন্ধু, সে এখন ডিসি হয়ে গেছে। আপনি কয়টা এক্সাম্পল চান? কেন উপদেষ্টার মেয়ের জামাইয়ের বন্ধু? সে যে 15 বছর একটা মন্ত্রীর পিএ ছিল, এটা কোনো ফ্যাক্টর না, হচ্ছে না দেশে। তো আপনি যখন শুনেন, মাথা যদি পচে যায় নিচের দিকে আপনি অত কিছু আশা করতে পারেন না। আজকে দেখেন এতগুলি পুলিশে আপনি বাড়লেন, পুলিশের কোনো ইন্ডিয়ামিটি হলো, পুলিশের কোনো বিচার হবে না, হ্যাঁ হবে না। এই পুলিশে এই যে গুলি করছে, রাজসাক্ষী তো হয়ে গেছে একজন, অত কিছু হবে না, হবে না তো রাজসাক্ষী কিছু। একটু কি সরকারকে কি একেবারে স্বাভাবিক অন্য কোনো নির্বাচিত সরকারের মতো বিবেচনা করা? সাথে আরেকটা বিষয় যুক্ত করি, যে এই যে এখন যে সরকার আছে, এই সরকার তো বেসিক্যালি একটা সরকার যাকে সব রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই সমর্থন করে সামাজিকভাবে যে একটা নিরাপত্তা বলয় তৈরি করবার কথা, সেই জায়গা থেকে কোনো ঘাটতি মনে করছেন কিনা? না, আমি একটা কথা বলি আপনাকে, জিনিসটা হলো কি, ভালো করলে পুরস্কার দেবেন, খারাপ ওই যে আমরা একটা দৌড় প্রতিযোগিতা হয় না, যদি সবাই জানতো যে আগে যাবে তার জন্য কোনো পুরস্কার নাই, অথবা যে সবার শেষে যাবে তার জন্য কোনো তিরস্কার নাই, তাহলে ওইটা দেখবেন যে ওই এন্ড পয়েন্টে কেউ কখনো যাইতোই না। আগেই গান বাজনা করে মাঝখানে চানাচোর টানাচোর খেয়ে চলে যেত। হিসাবটা হলো এখানে যে আপনি একটা ভুল কাজ করলেন, তার জন্য আপনার একটা শাস্তি হতে হবে। বাংলাদেশে এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা, এই সময়ের মধ্যে তার 3বার চাকরি যাওয়া উচিত ছিল। উনি জানে আমি রাত্র 3টার সময় প্রেস কনফারেন্স ডাকি আর সে সাথে যে থানায় যাই, আমি যাই কিছু বলি না, কেন বলি যে মেয়েদের পোশাক টোশাক ঠিক না, এটা বলি। আবার বলি যে ওই যারা এই সমস্ত পোশাক পরে তারা সিগারেট খায়, এগুলি বলি। এগুলি বললে আমার কিছু হবে না, এই জন্য উনি থেকে যান। কারণ উনি যখন কিছু হয় না, তখন ওনার যে পুরা চেইনের মাথা থেকে শেষ পর্যন্ত সবাই জানে কিছু হবে না, কারণ আমি এই মন্ত্রীর সঙ্গে আছি। মন্ত্রীরও কিছু হয় না, আমারও কিছু হয় না। ন্যায় নীতির কথা বলি, বলে নি আমি করি কি, বলে নি আমি আমার যত মামলা আছে সব আমি নির্বাহী আদেশে উঠাই নিই। আমি বলি যে আমি একটা বিচার বিভাগে একটা স্বাধীনতা কায়েম করেছি, বিচারের শাসন কায়েম করবো আমরা এখানে, হবে না। কারণ আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আপনি অতি সাধারণ, আপনি যে কোনো মানুষ, আপনি যে কোনো বাঙালি, প্রমাণ করে দিয়েছেন আপনি। তো আপনি কিভাবে চালাবেন না ভাই? আপনি কিভাবে চালাবেন? একটা উদাহরণ দেখেন, আপনি কতগুলো কথা বলি, এগুলো শুনলে মানুষ বলবে যে ভাই একটা পক্ষ নেই। এই যে ইশরাকের মতো একটা লোকে, ইশরাককে আপনি শপথ করতে দিলেন না, কেন দিলেন না? হাইকোর্টের আদেশ ছিল না?
হাইকোর্ট দিলেন না, আবার উত্তরে যে একজন লোকে বানাইলেন, যে লোকের বিরুদ্ধে হিজবুত তাহরির হওয়ার আছে, অভিযোগ আছে, প্রমাণও আছে, তাকে বানাইলেন। কেন বানাইলেন? লজিকটা দেন। এখন যখন আপনি কোনো লজিক না দিতে পারবেন, তখন তো আমি বলবো মাল খেয়ে করছেন, তখন তো আমি বলবো, এটা লোকজন বলবে। এই যে পাবলিক পারসেপশন, দিস ইজ ভয়ঙ্কর। মাসুদ ভাই আপনার উনি কি কাছে করলেন? এজাজ সাহেব কি করলেন? গাবতলী হাটটা বলতে ইজারা দিলেন না, কুরবানি ঈদ হয়ে গেল। আমি যদি তুলনা করতে, জাস্ট করে তুলনা করেন, গত বছর গাবতলী হাট থেকে কুরবানির সময় কত টাকা ইনকাম হয়েছিল, আর এইবার ঈদের সময় কত টাকা ইনকাম হয়েছে, দেখেন অর্ধেক হয় কিনা, খবর নিয়ে দেখেন টাকা গেল কই। প্রশ্নগুলি করবে কে? এখন কথা হলো কি, আপনি বসে, আপনাকে বানানো হয়েছে উপদেষ্টা, আপনার দিকে আমি তাকে আছি মুগ্ধ নয়নে, একটা করে ঘটনা ঘটান আর আমি বোঝার চেষ্টা করি আপনি আসলে কে। একসময় দেখি যে আপনার নৈতিক অবস্থাটা আমার চেয়েও খারাপ, তা আমি আপনাকে মানবো কেন ভাই? কেন মানবো? ভাই ভাতিজা সবকে না চাকরি দিচ্ছেন, আর দেশকে আপনি উদ্ধার করবেন। কোন দেশকে? যে দেশ সবচেয়ে খারাপ অবস্থায় ফেলে রেখে গেছে একজন লোক। তার মানে এখন নর্মালের চেয়েও যোগ্যতর একজন লোক দরকার, একাধিক লোক দরকার, একটা গ্রুপ দরকার। আর আমরা পাইছি কি? একেবারে সাধারণ না, এরা জানি না কিছু। নমিনেশন ফেজের মধ্যে আপনাদের এক্সপেকটেশন কি একটু বেশি? না, শুনেন, গরিব মানুষের প্রত্যাশা সবসময় থাকবে বেশি। গরিব তো সে, আপনাদের খাওয়ার প্রবলেম মিটাবেন না থাকার প্রবলেম নিয়ে আলোচনা করবে? থাকার প্রবলেম মিটাবেন, সে বলবো আমার কাঁথা নেই, শীতের মধ্যে ঠান্ডা লাগে। গরিবের প্রত্যাশা সবসময় বেশি। আমরা তো গরিব মানুষ, এবং আমাদের এই গরিবকে হাসিনা 15 বছরে আরো ধ্বংস করে দিয়ে গেছে। তো তখন তো আমাদের প্রত্যাশা বাড়বেই। প্রত্যাশা মানুষ যেটা করতেছে এটা স্বাভাবিক। দ্রব্যমূল্য কথা বলা হচ্ছে 80 টাকা কেজি চাল রে ভাই, 80 টাকা কেজি। আমি তো বাজার করে খাই, আমি নিয়মিত কারণ বাজারে যাই। 80 টাকা কেজি খাবার চালা, মানে আপনি 70 টাকার কমে কোনো চাল নাই বাজারে। ভালো অবস্থা, বললে হবে না। এখন হলো কি, যদি এই গভর্নমেন্ট না আসতো, আমি কথা বলি, ধরেন এই গভর্নমেন্ট আসতো না, এখনো হাসিনা থাকতো ধরা যাক, তাহলে হয়তো এটা 100 টাকা হইতো। আমি কিন্তু হাসিনার সঙ্গে তুলনাই করবো না, এখানে। আমি এটা দেখছি বাংলাদেশে, এটা একটা প্র্যাকটিস, যে আমাকে যখন কিছু বলা হয় আমি আরেকজনের কথা, আগে সরকারের কথা বলি, তো আরেকটা অন্যায় দিয়া, আরেকটা ব্যর্থতা দিয়া আমার ব্যর্থতাকে জাস্টিফাই করা যায় না। আমার কাজটা হলো কি, আমি কি আমার কাজটা ঠিক মতো করতে পারছি কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি এমন করছেন কোন? আপনি বলবেন যে আমার আগে যে করছিল সে তো আরো খারাপ করছে, তো হয়ে গেল। এটা কোনো সমাধান না। প্রবলেমটা হলো যে এরা কি করতেছে, এদের কাছে আমাদের কি, এরা কি, এই প্রশ্নগুলো হয়তো হতোই না যদি আমরা যোগ্য লোকটাকে আনতাম। দেখেন এই আন্দোলনের সময়, আন্দোলনের পুরো কেবল না, হাসিনার 15 বছর আমি এই দেশে বাস করছি, জীবনের রিস্ক দিয়ে আমি হাসিনার বিরুদ্ধে কথা বলছি। আমি বলছি, আমার বলছি যেটা আমার কিন্তু মুখের কথা না, অনলাইনে যান সব পাবেন, রেকর্ডেড সব। আমি তো বলেছি, আমি কি কারণে বলেছি? আমি কি নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা পাওয়ার জন্য বলেছি? কে নূরজাহান বেগম? তার কেউ চিনে? দেশের সবচেয়ে সিরিয়াস ম্যাটার কি? স্বাস্থ্য শিক্ষা। আপনি যদি আন্দোলন চলাকালে যে হাসপাতালকে বলতেন যে তোমরা বাবারা ভালো মতো আন্দোলন করো, তোমরা যদি আন্দোলনে বিজয়ী হও, তাহলে নূরজাহান বেগমকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা বানাবো, যদি বলতেন, চর খাইতেন চর। ডক্টর ইউনূস তার এনে বানাইছে স্বাস্থ্য উপদেষ্টা। সে দেখতেছে সে কিছু করতে পারতেছে না, তাই চেঞ্জ করে না কেন? তার চেঞ্জ না করা মানে ডক্টর ইউনূস ওনাকে যোগ্য লোক হিসেবে এনে এখানে বসায় নাই, ওনার পছন্দের লোক হিসেবে বসাইছে। তো ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ আপনি দেশ চালাবেন? এটা হয়? উনি একজন আধুনিক মানুষ, ওনার যেটা বোঝা উচিত ছিল। উনি স্বাস্থ্য খাতে সেই লোকটাকে আনবেন যে নাকি এই খাতটা বুঝে, বেস্ট লোকটাকে উনি আনবেন। কারণ উনি একটা ভেঙে পড়া স্বাস্থ্যনীতির মধ্যে, স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আসছেন, করতে হবে। তো উনি যেটাকে সিরিয়াসলি নেন নাই, উনি এখানে ওনার পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন, এবং আইসা নিয়ে প্রথম কাজ যেগুলি করছেন, নিজের কাজগুলি উনি করে নিয়েছেন। উনি এখনো মনে করেন উনি দেশের হর্তাকর্তা হয়েছেন, কিন্তু উনি এখনো নিজেকে মনে করেন উনি গ্রামীণের হর্তাকর্তা আছেন। ওনার অ্যাটিটিউড সেটাই প্রমাণ করে। এবং আমি বলি, দেশটাকে কোথায় নিয়ে গেছেন আপনারা? সিম্পলি একটা কথা বলি আমি খালি, এই যে আপনার ট্রাম্পের যে আপনার পাল্টা শুল্ক যেটা আছে,
শুল্ক কত পার্সেন্ট বাড়লো না বললো এটা কিন্তু অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা কোথায় জানেন? আমার 35% আর ভিয়েতনামের 20%। আমি অন্যগুলি বাদই দিয়েছি আমি, কারণ এই পোশাক শিল্পের জন্য আমার প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনাম। ভিয়েতনামের 20%, আমার 35%। আমার কিছু আর থাকবে রে ভাই এই দেশে? পোশাক শিল্প থাকবে না? থাকলে পরে এই পোশাক ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হবে, এই লোকগুলি রাস্তায় নামবে। কত হাজার লোক, কত লক্ষ লোক আপনি হিসাব করছেন? উনি কি করছেন? পাঠাইছেন আলোচনার জন্য কারে? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওখানে কাউন্টার পার্ট কে? ওখানে যে ওখানকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসবে, সে কে তার সঙ্গে পোশাক নিয়ে আলাপ করবে? এই লোক কেন গেছে এখানে? যে এনে ঘোরাফেরা করছে, কই মিটিং করছে, কোনো একটা নিউজও পেলাম না। আমি প্রতিদিন চেক করছি উনি কার সঙ্গে মিটিং করতেছে, ওনার সঙ্গে কে মিটিং করবে এখানে? পোশাক নিয়ে ওনার সঙ্গে কে মিটিং করবে আপনারা বুঝান। শেখ বশিরউদ্দিন যখন গেছে তখন মিটিংটা স্টার্ট হয়েছে বেসিক্যালি। উনি ওখান থেকে চলে আসছেন দেশে, তো ওনাকে পাঠাইতে হবে কেন? পৃথিবীর কোন দেশে শুল্ক নিয়ে আলোচনার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পাঠানো হয়? কোন দেশে? তো ভাই এইগুলো হলো কি, এই সমস্ত প্রশ্ন কেউ করে না, অথবা করলেও কোনো জবাব পায় না বলে করে না। ডক্টর ইউনূস একটা কথা বলছিলেন দায়িত্ব নেওয়ার পরে, যে আপনারা আমার প্রাণ ভরে সমালোচনা করেন। তখন বুঝি নাই, এখন বুঝি। উনি এই জন্য বলছেন যে আপনারা আপনার প্রাণ ভরে সমালোচনা করেন, আমি কিছুই শুনবো না। তো না শুনলে সমালোচনা প্রাণ ভরে করলেন নাকি প্রাণ একটু খালি রেখে করলেন, ওটা তো জানার কোনো দরকার নাই। একেবারেই জুলাই অভ্যুত্থানের পরে যে সব তো পক্ষ শক্তি এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থান নিয়ে যারা এর বিরুদ্ধাচরণ করে, জুলাই সন্ত্রাসী বলে, তারা তো মাঠে নাই। তো পক্ষ শক্তির মধ্যে বিভিন্ন ধরনের দ্বিমত হবে, বিতর্ক হবে, খুবই স্বাভাবিক, কিন্তু সেটির ভাষাটাগুলো অনেক বেশি নিম্নমানের হয়ে যাচ্ছে। এটা গালিব সাহেব যেটা বলেন আমি তার সঙ্গে একমত। এটা হয়েছে কি জানেন, আমি বলি আপনাকে, ধরেন একজন লোক আপনাকে ক্রমাগত টর্চার করতেছে, আপনি কিছু করতে পারছেন না, আপনার মধ্যে রাগ হবে না? রাখতে হবে, রাগটাও প্রকাশ করতে দিচ্ছে না। তখন কি করবেন? দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে চিল্লাবেন। এখন তখন বলবেন যে আমি 2 মিনিট চান্স পাইছি, 2 মিনিটের মধ্যে আমি সমস্ত রাগটা কেমনে প্রকাশ করব? ভেন্টিলেশন। তখন আপনি অশ্লীল বাক্য প্রয়োগ করবেন। এটা কিন্তু হয়েছে, এবং এই প্র্যাকটিসটা কিন্তু ছিল। আমাদের যে আন্দোলনটা ছিল জুলাই আন্দোলন, সেখানেও এই ধরনের প্র্যাকটিস কিন্তু ছিল। যে সমস্ত প্ল্যাকার্ড করে আনছিল, মেয়েরাও দেখছে অনেক গ্রুপ, মানে এই ধরনের অশ্লীলতা ছিল। এবং এই অশ্লীলতা শোনেন, অশ্লীল শব্দগুলো এগুলো আসছে, এগুলো কোথেকে আসছে রে ভাই? এই সোসাইটি থেকে তো আসছে না, তো আর আজগুবি আসে নাই, সোসাইটি থেকে আসছে। তো আমাদের সমাজে এইগুলি চলছে ক্রমাগত। আপনি আমাকে বলেন ভাই, একটা দেশের টাকা চুরি করে নিয়ে বিদেশ চলে যাচ্ছে, আমার সম্পদ বিদেশে পাচার করতেছে, রাষ্ট্র ক্ষমতায় যিনি যাকে দায়িত্ব দিয়েছে এই সম্পদগুলি পাহারা দেওয়ার জন্য, সে দেখে কিছু কয় না, নিয়ে যাও, আমার বোন এখানে আসো আর কিছু দিও। এই তো হয়েছে জিনিসটা রে ভাই। এটা কি অশ্লীলতা না? এটা তো অশ্লীলতা। পৃথিবীর কোনো দেশ এরকম করবে? মানে এই ভদ্রমহিলাই বলি, এই ভদ্রমহিলা আসলে বেসিক্যালি বাঙালি জাতিকে ঘৃণা করত। উনি মনে করতেন এই জাতি তার বাবা ফ্যামিলিকে মারছে, অতএব এই জাতির প্রতি তার কোনো রকম ফিলিংস কাজ করতো না। এটা শুনে আওয়ামী লীগ অনেকে দুঃখ পাইতে পারে, বাট দিস রিয়েলিটি। যে কারণে ওনাদের ফ্যামিলির কেউ এই দেশের নাগরিক না, উনি ছাড়া আর কেউ না। দেখেন আপনি, ওনার পোলা মাইয়া, উনি তো বলতো ওনার ফ্যামিলি হলো ওনার আর ওনার বোনের ফ্যামিলি, ওনার বোনের বাচ্চা কাছে কেউ এই দেশের নাগরিক না। এই দেশ যদি বঙ্গোপসাগরে গেলে ডুবে যায়, ওনার কিচ্ছু যায় আসে না। এটা ছিল ওনার লুটপাটের জায়গা। এখন মাথা করছে এই কাম, তার ইমিডিয়েট নিচেগুলি কি করছে, তারাও আজান দিয়ে এই কামই করছে, এই দেশটাকে আমি লুটপাট করব, করে যে ওল্ড এজে আমি যে ওখানে বসে থাকবো, ওখানে বসে বসে আমি জ্ঞানের কথা কব। সবাই তাই করছে। এবং যে কারণে ওরা যে পলাইছে কেন, যারা পলাইতে পারে না তাদেরকে ধরে ধরে কি আমরা কি কল্লা কাটে ফেলাইছি? পালাই নাই তো, তারা জেলে আছে, রাজনীতি করে জেলে যাবে না কেন? জেলে তো যাইতেই পারে, কোনো সমস্যা ছিল না। কিন্তু তো পলাইছে কেন? পলাইছে হলে এই কারণে যা কামাই করছে এটা ভোগ করবো না, এই ভোগ করার জন্য পলাইছে কিন্তু ভাই, আর কিছু না। বিদেশে, হ্যাঁ, তার তো সব বিদেশে, ভোগ করবে না, সে ভোগ করার জন্য গেছে ওখানে। তো এই যে মানে আমি বলি, এই সরকারের আমি যদি সাফল্যের কথা বলি, সবচেয়ে বড় সাফল্য হলো আমার সম্পদ এখন বিদেশে ওই হারে আর পাচার হচ্ছে না। কিছু কিছু হচ্ছে আর মধ্যে, ওগুলো হবে, ওটা অতটুকু পিলফারেজে হবেই, এরকম ব্যাপারটা। কিন্তু টাকাটা পাচার হচ্ছে না, এটা হলো সবচেয়ে বড় সাফল্য।
এই সরকারের, কারণ এস আলম আর পাত্তা পাচ্ছে না। এস আলম বলেন, সামিট গ্রুপ বলেন, তারা আর পাত্তা পাচ্ছে না। তো এখন ওই জায়গাটা ভালো আছি, কিন্তু তার মানে এই না আপনি একটা কাজ করতে পারছেন না, বললে আপনি বলবেন যে 15 বছরে কি ছিল। আরে 15 বছরকে পছন্দ করি নাই বলে তো ওদের ভাগাইছি, ওদের তাড়াইছি। তো তুমি কি সে তোমাকে তাড়াই, তুমি এটা চাও? তুমি তো এটা চাও না। বড় সমস্যাটা হলো ওই জায়গাটাতে, যে কথাটা গালিব সাহেব বললেন যে এদের তো কোনো জবাবদিহিতা নাই, এদের তো পাবলিককে ফেস করার কোনো নাই, মানে শর্ত নাই। আমি সবসময় বলি কেন, পলিটিক্যাল মানে সবচেয়ে খারাপ পলিটিক্যাল গভর্নমেন্টও ভালো। হাসিনা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না, হাসিনা ছিল দুর্বৃত্ত সরকার। দুর্বৃত্ত সরকার আর কি। কাজে ওটা কিন্তু আবার পলিটিক্যালের মধ্যে মিলায়েন না। কাজে সবচেয়ে বড় যদি নির্বাচন ব্যবস্থাটা আপনি ঠিক করতে পারেন, যদি বিচার ব্যবস্থাটাকে আপনি ঠিক করতে পারেন, আমি এই দুইটাকে বেসিক মনে করি, নির্বাচন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা। নির্বাচন ব্যবস্থাটা কি সরকারের বিচার করে সে, আপনি পারলেন না, আপনাকে আগামীবারে ভোট দেবো না, আমার এই সুযোগটা আপনি দেন। এইটাকে শেখ হাসিনা বুঝছিল, বুঝে এইটাই প্রথম বসে নষ্ট করছে। তো ওইটা যদি আপনি ঠিক করতে পারেন, কিন্তু আমাদের এই সরকারের তো সেই নির্বাচনে যাওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। কাজেই এখানে কি হওয়া উচিত ছিল আমি বলি, শীর্ষ ব্যক্তি যিনি থাকবেন উনি থাকবেন সতর্ক, দুই একজন কিছুটা বা এগুলি এক্সাম্পল ক্রিয়েট করতে হয়। যখন একজনের যখন বিচার হয় না, তখন কিন্তু কেবল সেই লোকটাকে শাস্তি দেওয়ার জন্য বিচার হয় না, নজির আরো যেন কেউ এরকম না করে সেই জন্য বিচারটা হয়। নজির তৈরি করার জন্য।